শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে মৌলিক খাদ্যগোষ্ঠী পড়ছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আমরা পড়ব সুষম খাদ্য কি, কাকে বলে। প্রত্যেক দেহের প্রয়োজন অনুযায়ী পরিমিত সমস্ত উপাদান বিশিষ্ট খাদ্যকে সুষম খাদ্য বলা হয়। দেহের প্রধান পুষ্টি চাহিদা পূরণের জন্য যে আহারে প্রয়োজনীয় পুষ্টি উপাদান পরিমাণ মতো থাকে তাকে সুষম খাদ্য বলে। পুষ্টি ও ভালো স্বাস্থ্যের জন্য সুষম খাদ্য অত্যাবশ্যক। এখন সুষম খাদ্য কীভাবে তৈরি করা যায় আমরা সেটা একটু পিছন দিকে তাকালে বুঝতে পারবো যে খাদ্যকে 4টি মৌলিক বিভাগে ভাগ করা হয়। তার প্রধানটার নাম ছিল কি? প্রধানটার নাম ছিল শক্তি উৎপাদনকারী, দেহ গঠনকারী, রোগ প্রতিরোধকারী, দুধ ও দুধ জাতীয় খাবার। এই 4টি সমন্বয়ে এই মৌলিক সুষম খাদ্য তৈরি করা খুবই সহজ। প্রতিটা বিভাগ থেকে একটি করে খাদ্য বা 2টি করে খাদ্য নিলেই অতি অনায়াসে আমরা সুষম খাদ্য তালিকা তৈরি করতে পারবো। দৈনিক আহারকে সুষম রাখতে হলে আমাদের কী করতে হবে? দৈনিক প্রয়োজনীয় ক্যালোরি কমপক্ষে 60 থেকে 70% হতে হবে শক্তি প্রদানকারী খাদ্য, অর্থাৎ কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। প্রয়োজনীয় মোট ক্যালোরির 15 থেকে 20% প্রোটিন জাতীয়, অর্থাৎ মাছ, মাংস, ডাল, ডিম ইত্যাদি হতে হবে। চাহিদার কমপক্ষে 20 থেকে 25% ক্যালোরি দৈনিক স্নেহ জাতীয় খাদ্য থেকে গ্রহণ করতে হবে। ভিটামিন ও খনিজ লবণের চাহিদা পূরণের জন্য দৈনিক আহারে প্রচুর শাকসবজি ও ফলমূল থাকতে হবে। কাজেই আমরা বুঝতে পারি যে এই 4টি নিয়ম অনুযায়ী যদি আমরা সুষম খাদ্য তৈরি করি তাহলে কোনো খাদ্য উপাদানই বাদ পড়বে না এবং খাদ্যটা সুষম হবে, আমাদের দেহ প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাবে। এই হয়ে গেল আমাদের সুষম খাদ্য কাকে বলে। এরপরে আমরা চলে যাব মেনু পরিকল্পনা নীতি। মেনু কাকে বলে? মেনু হচ্ছে খাদ্য তালিকা তৈরি করা। সেটা যে কোনো বিষয়ের উপর হতে পারে, যেমন দৈনিক সকালের প্রাতরাশের তালিকা, দুপুরে খাবারের তালিকা, বিবাহ অনুষ্ঠানের তালিকা বা জন্মদিনের খাবার তালিকা ইত্যাদি। অর্থাৎ খাদ্য তালিকা তৈরি করাকে মেনু বলে। শরীরের প্রয়োজন অনুযায়ী বয়স, আয়, পরিশ্রম, শারীরিক অবস্থা, উপলক্ষ ইত্যাদি বিবেচনা করে পরিবার, প্রতিষ্ঠান অথবা কোনো অনুষ্ঠানে যে তালিকা তৈরি করা হয় তাকেই তালিকা তৈরি করা, বইয়ের কথা লেখা আছে কিন্তু আসলে এটা খাদ্য তালিকা তৈরি করা হয় তাকে মেনু পরিকল্পনা বলে। এক কথায় বলা যায় মেনু পরিকল্পনা খাদ্যের একটি তালিকা বিশেষ। এখন এই মেনু পরিকল্পনা করতে হলে 12টি নীতির দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তার মানে কি 12টি নীতি অনুযায়ী মেনু পরিকল্পনা করতে হবে, অথবা মেনু পরিকল্পনার সময় লক্ষণীয় বিষয়গুলি হলো 12টা। আমরা যেভাবে এই কথাটা বলি না কেন। প্রথম পয়েন্টটা হচ্ছে বয়স, আয়, বয়স, সদস্য সংখ্যা। এই 3টার যদি আমরা একটু বর্ণনা দিই সেটা হলো, ইংলিশে একটা প্রবাদ আছে, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, অর্থাৎ আয় বুঝে ব্যয় করা। আয় যদি পর্যাপ্ত থাকে তাহলে মেনু পরিকল্পনা খাদ্য তৈরি করার সময় কোনো সমস্যায় পড়তে হয় না, কিন্তু সেটা দামি খাবার দিয়ে হলেও পুষ্টিগুণ সম্পন্ন হতে হবে। আর যদি আয় কম থাকে সেক্ষেত্রে আমরা কম দামি খাবারগুলো দিয়ে পুষ্টিমূল্য বজায় রেখে খাদ্যমূল্য তালিকা করার চেষ্টা করব, মেনু করার চেষ্টা করব। সেটা যেমন যে আমরা যদি দামি মাছ মাংসের ব্যবস্থা করতে না পারি, কম দামি ডাল দিয়েও প্রোটিনের চাহিদা পূরণ করা সম্ভব। এটা হলো আয়। এরপরে বয়স। আমাদের পরিবারে বিভিন্ন বয়সের সদস্য থাকে, বৃদ্ধ, শিশু, যুবক। শিশু থাকলে তাদের জন্য খাবারের তালিকার দিকে লক্ষ্য রাখতে হবে, দুধের পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে, পরিপূরক খাবারের ব্যবস্থা করতে হবে। বয়স্ক লোক থাকলে তাদের জন্য ভিন্ন। সবার কথা মনে রেখে খাদ্য তালিকা তৈরি করতে হবে। সদস্য সংখ্যা। পরিবার যদি সদস্য সংখ্যা বেশি হয় তাহলে সেখানে খাদ্য তালিকা করার সময় কিছুটা হিমশিম খেতে হয়, কারণ সেই আমাদের ধরনটা অর্থনৈতিক একটা সমস্যার মধ্যে পড়তে হয়। আর লোক সংখ্যা কম থাকলে অনায়াসে মেনুটা করা যায়। এখন সদস্য সংখ্যার উপর খেয়াল রেখেও তোমার মেনু পরিকল্পনা করতে হবে। এরপরে আসে শ্রম, লিঙ্গ, স্বাস্থ্য। শ্রমের মধ্যে যারা
পরিবারের যে সমস্ত সদস্যরা অতিরিক্ত পরিশ্রম করে তার জন্য কি অতিরিক্ত ক্যালোরি বা বেশি খাদ্যের ব্যবস্থা করতে হবে, যেমন তাদের জন্য প্রোটিন কার্বোহাইড্রেট চাহিদাটা একটু বেশি হবে, স্নেহের চাহিদা বেশি হবে। এরপরে লিঙ্গ, স্বভাবতই নারী পুরুষ ভেদে তোমার মেনুর পরিকল্পনা কিছুটা তারতম্য হয়। সাধারণত পুরুষদের খাদ্যের চাহিদা বেশি, তাদের ক্যালোরি একটু বেশি রাখতে হবে, সেক্ষেত্রে নারীদের কিছুটা কম। আবার কথা আছে যদি সেখানে কোনো এরপরে কথাটা আমরা স্বাস্থ্যের মধ্যে আসবো। এরপরে স্বাস্থ্য, পরিবারের বিভিন্ন স্বাস্থ্য শারীরিক অবস্থার দিকে লক্ষ্য রেখে পরিবারের সদস্যদের আমার মেনু করতে হবে। যেমন এখানে প্রসূতির মাথা থাকলে, গর্ভবতী মা থাকলে, অসুস্থ কেউ থাকলে তাদের দিকে লক্ষ্য রেখে খাবারের তালিকা তৈরি করতে হবে। যেমন আবার যদি কেউ ডায়াবেটিস আক্রান্ত থাকে, কিডনিতে আক্রান্ত থাকে, তাদের জন্য বিশেষ খাবার তালিকা করতে হবে। ডায়াবেটিস আক্রান্তদের জন্য শর্করার পরিমাণ নিয়ন্ত্রিত হতে হবে। তারপরে কিডনির সমস্যা রোগীদের জন্য প্রোটিনের পরিমাণ অত্যন্ত ডাক্তারের পরামর্শ অনুযায়ী হতে হবে। এই সমস্ত বিষয়গুলি লক্ষ্য রেখে মেনু পরিকল্পনা করতে হবে। এরপরে আমরা আসব রুচি, আবহাওয়া, ঋতু ও ঋতুভেদ। বিভিন্ন পরিবারে বিভিন্ন সদস্য থাকে, তাদের রুচিও বিভিন্ন হয়। তো সবার রুচির দিকে খেয়াল রেখে আমাদেরকে মেনু করার সময় লক্ষ্য রাখতে হবে, সবার ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে। আর এরপরে আবহাওয়া, তোমরা সবাই জানো আমাদের দেশে 2টা ঋতু থাকে, বিশেষ করে শীত, গ্রীষ্ম, বর্ষা। তো শীতের সময় সাধারণত একটু ভারী ঝাল ধরনের খাবারের তালিকা করা হয়, বিভিন্ন শাকসবজি সিজনালিটা পাওয়া যায়, সেই সমস্ত দিয়ে করতে হবে। অনেক শীতের সময় শাকসবজি পাওয়া যায়। আর গরমের সময় সাধারণত শাকসবজি, ফলমূল, হালকা ধরনের ঝোল, এগুলি খাবার মেনুতে থাকলে পরে ভালো হয়। আর বর্ষাকালে মচমচে, ঝাল, কুরকুরে এই ধরনের খাবারগুলো অন্তর্ভুক্ত করতে হবে। খাদ্য সম্পর্কে ভ্রান্ত ধারণা, আমাদের অনেকেরই মধ্যে একটা ধারণা আছে যে গর্ভবতী মাদের কম খাবার দিতে হবে, তাহলে বাচ্চা হওয়ার সমস্যা হবে না, কিন্তু এই ধারণাগুলো ভুল। অনেক সময় রাত্রে তিতা খাবার এগুলি খেতে নিষেধ করে, এই ধারণাগুলিও ভুল। ভ্রান্ত ধারণাগুলি দূর করে খাবার তালিকা করতে হবে। রান্না পদ্ধতি, তোমরা সবার জন্য রান্নার অনেক ধরনের পদ্ধতি আছে, যেমন ঝলসানো, ফুটানো, ভাপে, বেকিং। তো যে খাবার তালিকা মেনুতে থাকবে সেটা সঠিক রন্ধন নীতি অনুযায়ী খাবার রান্না করতে হবে, নীতিগুলিকে অনুসরণ করে। বৈচিত্র্য ও স্বাদ, মেনুতে যে খাবার তৈরি করা হয় সেগুলি যদি বিভিন্ন রং, স্বাদ, গন্ধের হয় তাহলে অবশ্যই সেটা বৈচিত্র্যময় হবে এবং দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, সেটাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। এরপরে আমরা 12 নম্বর পয়েন্টের শেষ পয়েন্টে যাচ্ছি, উৎসব ও অনুষ্ঠান। তোমরা সবাই জানো আমাদের বিভিন্ন উৎসব হয়, জন্মদিন, বিয়ে, তো ঈদ। তো বিভিন্ন উৎসবের সাথে আমেজের সাথে সমন্বয় রেখেই খাবার তালিকা করা উচিত, সেভাবে তোমরা সবাই করবে। তো আমরা এখানে দেখতে পেলাম যে মেনু তৈরির কয়টা পয়েন্ট আছে, আমরা দেখতে পেলাম 12টা পয়েন্ট। এগুলোর সম্বন্ধে তোমাদেরকে কিছু পয়েন্টগুলোর সম্বন্ধে আয়ত্ত করতে হবে এবং কিছু ধারণা নিয়ে পড়তে হবে। সবাই আশা করি এটা পড়বা। আচ্ছা, এরপরে আমরা চলে যাব মেনু পরিকল্পনা গুরুত্ব। মেনু পরিকল্পনা অবশ্যই গুরুত্ব আছে। মেনু ঠিকমতো তৈরি না করলে পুষ্টি চাহিদা পূরণ করে খাদ্য তালিকা তৈরি করা সম্ভব হয় না। আর মেনু তৈরি করলে পরে একটি পরিবারের মেনু পরিকল্পনা করার সময় সদস্যদের বয়স, লিঙ্গ, স্বাস্থ্য, পরিশ্রম, শারীরিক অবস্থা ইত্যাদি বিবেচনা করা হয়, ফলে সদস্যদের পুষ্টি চাহিদা পূরণ করা সহজ হয়। অর্থাৎ মেনু তৈরি করলে পরে কী হয়, পুষ্টি চাহিদা পূরণ করে তালিকাটা করা হয়, কেউ কোনো পুষ্টিহীনতায় ভোগে না। পরিবারের আয় ও সদস্য সংখ্যার সামঞ্জস্য রেখে মেনু পরিকল্পনা করা হয় বলে পরিবারের আর্থিক সঙ্গতি অনুযায়ী পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করা যায়। মেনু করলে পরে পরিবারের আর্থিক সঙ্গতির সাথে মিল রেখে মেনুটা করা হয় বলেই পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা যায়।
পরিমাণ মতো চাহিদা অনুযায়ী মেনু পরিকল্পনা করা হয় বলে সদস্যদের জন্য পর্যাপ্ত খাদ্য সরবরাহ করা যায়, অপচয় হয় না। এটাই মেন কথা। মেনু অনুযায়ী খাবার তৈরি করলে পরে খাদ্য পরিকল্পনা করলে খাবারের কোনো অপচয় হয় না। একটি সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী খাদ্য প্রস্তুত করা হয় বলে আহারে একঘেয়েমি আসে না, স্বাদের বৈচিত্র্য বজায় থাকে, আকর্ষণীয় হয়। ঋতু ও আবহাওয়া বিবেচনা করে মেনু পরিকল্পনা করা হয় বলে মৌসুমি ফল ও সবজির চাহিদা পূরণ করে। খাদ্যের প্রস্তুত প্রণালীগুলি থাকে বলে সঠিক মেনু পরিকল্পনা পুষ্টির অপচয় রোধ করে। সুপরিকল্পিত মেনু খাদ্য ক্রয়, প্রস্তুত ও পরিবেশনকে সহজ ও সংক্ষিপ্ত করে। সুপরিকল্পিত মেনুর মাধ্যমে উৎসব উপলক্ষ অনুযায়ী বৈচিত্র্যময় খাদ্যের চাহিদা পূরণ করা সম্ভব হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা কি দেখলাম, কি পড়লাম? খাদ্য সুষম খাদ্য কাকে বলে, সুষম খাদ্য কাকে বলে, সুষম খাদ্য কীভাবে তৈরি করব, তারপরে সুষম খাদ্য পরিকল্পনার নীতি, মেনু পরিকল্পনার গুরুত্ব, এই বিষয়গুলি বইয়ে সুন্দর করে দেওয়া আছে। আমি শুধু তোমাদের একটু দিক নির্দেশনা দেওয়ার জন্য বিশেষ পরিস্থিতি, বিশেষ অবস্থায় বিশেষভাবে ক্লাস নেওয়া, এগুলো ভালো মন্দের চাইতে বই অনুযায়ী পড়ে ফেলাটা সবচেয়ে ভালো হবে। কারণ অল্প সময় অল্প এভাবে আমরা অনলাইনে ক্লাসটা নিয়ে অভ্যস্ত না। তো শুধু নির্দেশনা দিয়ে যাচ্ছি, তোমরা বাসায় ভালো করে পড়ো, সময়টা কাজে লাগে। এরপর আরেকদিন ক্লাস নিয়ে আমি এই অধ্যায়টা পুরো শেষ করে দিব। আর পূর্বের যে পড়াগুলো ছিল একাদশ শ্রেণী বার্ষিক পরীক্ষার জন্য সমস্ত পড়া দেওয়া আছে, তোমরা সপ্তাহে 2-3 দিন ওগুলো ভালো করে আয়ত্ত করবে। এবং দ্বিতীয় অধ্যায় আসন্ন টেস্ট পরীক্ষা যদি হয় তখন হবে, সেই জন্য যে পড়াগুলো আমরা শুরু করেছি অবশ্যই সময় নষ্ট না করে বাসায় সেগুলো ভালো করে পড়বে। আর কোনোটা কিছু বুঝতে সমস্যা হলে আমার মোবাইল নাম্বার আছে তোমাদের কাছে দেওয়া, সেটা তোমাদের রুটিনের মধ্যে দেওয়া আছে, সেই অনুযায়ী আমাকে ফোন করবে, আমি তোমাদেরকে নির্দেশনা দিব। সবাই ভালো থাকো।